এই সরকারের কাছে এখন পর্যন্ত যা দেখা গেছে, তাদের ভিতরে এক ধরনের কিন্তু রিয়েলাইজেশন আছে যে তারা তারা নিজেদের একটা সেলফ চেক তারা নিজেরাই দিচ্ছেন নিজেদের উপরে। আমি মনে করি এই সেলফ চেক থেকেই তাদের সেই রিয়েলাইজেশন আসবে, এবং সেই ক্ষেত্রে তারা হয়তোবা ভালো কাজ করতে থাকবেন, বা ঠিক কাজগুলি, ভালো বলবো না, ঠিক কাজগুলি হয়তো করতে থাকবেন। তো একাগ্রতে যে প্রসঙ্গে আসি আমি, সেটা যে একাগ্রতে কি হলো, ওই ভিলিফাই করার জন্য একটা প্রজেক্ট হাতে নেওয়া হলো, যে সমস্ত রাজনীতিবিদদের, বিশেষ করে বিএনপি এবং আওয়ামী লীগ রাজনীতিবিদদের, তাদের যত দুর্নীতি, তাদের যত অপকর্ম আছে, সেগুলির একটা তালিকা তৈরি করা হলো। এই তালিকা তৈরি করে দুটো সিডি বানানো হলো। এই সিডিটা জাতীয় টেলিভিশনে প্রচারিত হয়েছে। আপনি অনেকেই জেনে থাকবেন এই ব্যাপারটা। একটা সিডি ছিল আওয়ামী লীগকে নিয়ে, আর একটা সিডি ছিল বিএনপিকে নিয়ে, এবং এইটার প্রডিউসার ছিলেন, এখন কিন্তু সে জেলে। মানে উনাকে কিন্তু এখন, উনি কিন্তু এখন মানে কি বলবো আপনার, উনি কিন্তু এখন রিমান্ডে আছেন। হ্যাঁ, যে আমাদের এক্স ডিজি উনি ছিলেন কিন্তু এটার মানে এটার প্রডিউসার। এই সিডিটায় তখন আচ্ছা, বিভিন্ন, তো এবং যখন তার কি উদ্দেশ্য ছিল? মানে আপনি এই যে আমি জিজ্ঞাসা করছিলাম সাইফুল আবেদীন, আকবর তাদের কথা, মানে ডিজিএফ এর সাবেক মহাপরিচালকদের কথা, তাদের তাদের ব্যক্তিগত লোভ এবং উঁচু পর্যায়ে যাওয়ার ইচ্ছা আপনি বলছিলেন। এই মাসুদউদ্দিন চৌধুরী, তিনি তৎকালীন ডিজিএফআই প্রধান, তার আসলে কি উদ্দেশ্য ছিল এরকম করার? এইটা তো উনি নিজেও বলেছেন, এবং পেপার পত্রিকায় এসছে যে ওনার কিছু ব্যক্তিগত যেমন ক্ষোভ ছিল, যে উনি সেনাপ্রধান হতে পারেন নাই। এটা তার একটা, অ্যাকচুয়ালি সবাই সেনাপ্রধান হবে এটা সম্ভব না। সেনাপ্রধান একটা এমন একটা পদ যেটার মধ্যে আপনাকে পেশাগত দক্ষতা এবং বিশ্বাসযোগ্যতা, অথবা আস্থা, সরকারের আস্থা অর্জন করতে হবে, এবং তার পেশাগত যোগ্যতা থাকতে হবে, এবং তার কাছে তার একটা অ্যাকসেপ্টেবিলিটি থাকতে হবে। আমি একটা কথা বলি, কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীতে একটু যে এটাও একটু সমস্ত, জিজ্ঞাসা করব যে আস্থাভাজন হয়েই তো তিনি বিএনপির সময় নবম ডিভিশনের জিওসি হয়েছিলেন, বা ময়নিউ আহমেদ তিনি সেনাপ্রধান হয়েছিলেন, আস্থাভাজন হয়েছিলেন বলেই তো পরে সেই আস্থার মানে সবচেয়ে ক্ষতি যদি করে বিএনপিরই তো মনে হয় করলো। আর তারেক রহমানকে তো মানে প্রচণ্ড নির্যাতনের শিকার করেছে মাসুদউদ্দিন চৌধুরী, তিনি নাকি সম্পর্কে আবার মামাও হন আর মানে জি জি তারেক জি রহমানের তো। জি জি জি, মানে এত কিছু কেন করলেন তারা? তাদের স্বার্থ কি ছিল? আসলে আমাদের চাহিদার কোনো শেষ নাই। এটা হলো সবচেয়ে বড় প্রথম কথা। চাহিদার কোনো শেষ নাই। এখন আপনি আর একটা জিনিস হলো, বিএনপি, তখনকার বিএনপি আমি বলবো, তারা খুব আমি বলবো কিছু কিছু কোনো না কোনো ঘরানার প্ররোচনায় বেগম খালেদা জিয়াকে কিন্তু মিসলিড করা হয়েছে। বেগম খালেদা জিয়া কিন্তু, আমি যতটুকু জেনেছি, উনি কিন্তু সবসময় সিদ্ধান্তগুলি নিতেন উনার ব্যক্তিগত বিচার বিবেচনার উপরে। কিন্তু শুধুমাত্র সামরিক বাহিনীর ক্ষেত্রে উনি কারো না কারো উপরে ভরসা করতেন। কিন্তু উনি যদি একটা সেটা কি তার পেশাগত ভাই পথ ধরে, ইস্কান্দার সাহেব? হ্যাঁ, ব্যাপারটা হলো যে উনি যদি একটা পেশাগত অ্যানালাইসিস করতেন, তাহলে এই জন্যই বলি যে আমাদের এই সমস্ত যখন অ্যাপয়েন্টমেন্ট হয়, আমরা এই ধরনের যখন পদায়ন করা হয়, এই পদায়নের জন্য একটা এমন একটা সিস্টেম থাকা উচিত, যে সিস্টেমটা একটা নিউট্রালি বা নিরপেক্ষভাবে বিচার বিবেচনা করে সবচেয়ে যোগ্য ব্যক্তিকে সেখানে বসাবে। এই 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 প্রসেসটা যদি না থাকে, তাহলে কিন্তু আপনি এই ধরনের ভুল হতেই থাকবে। রাজনৈতিক নেতৃবৃন্দরা আবারও এই কি ভুল সেই ভুল করবেন, এবং এই হয়েছে? ভুল কারণ থেকে তারা, ধরেন এবারও ক্ষমতায় আসার পর শুনেছি সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে বেশ কিছু রদবদল হয়েছে। পুলিশে হয়েছে, প্রশাসনে হয়েছে, মানে বাংলাদেশ ব্যাংকের কথা বলি সেখানে হয়েছে, দুদকের সব আগে যারা ছিল সব বিদায় হয়েছে। মানে অনেক জায়গায় এমনকি বিশ্ববিদ্যালয়ে না, হয়েছে। এগুলি দেখেন আপনি, এখানে অনেক পার্থক্য আছে। দুদকের যারা গেছে তারা কিন্তু স্বেচ্ছায় পদত্যাগ করেছে। মানবাধিকার কমিশন থেকে যারা গেছে তারা কিন্তু স্বেচ্ছায় এই পদত্যাগ যে করেছে। ইসলামী ব্যাংকের আর কথা যাদের কথা বলছি তারাও সবাই স্বেচ্ছায় কিন্তু পদত্যাগ করেছিল তখন। পারিবারিক না, কাজ ওই ছিল তাদের, ইত্যাদি, ইত্যাদি কথা বলে তারা পদত্যাগ করেছে। কেউ বলে নাই ডিজিএফআই আমাকে চাপ দিয়েছিল ফলে আমি পদত্যাগ করেছি। এখন বলছি। না না না, ওইটা বলবে না, এখন বলছে তো, রিপোর্টে তো এখন আসছে, সবাই তো বলতেছে। কিন্তু তখন বলতে পারে না, এখন তখন তো গলায় দড়ি তো ছিল। এখনো যে তারা ঠিক গলায় বলতে দড়ি ছিল। পারছে না, তাদের গলায় যে দড়ি নাই তার গ্যারান্টি কি? রাষ্ট্রপতিও এখন বললেন, তো তাকে তারা, নাকি তিনিও তখন বলতে পারেন নাই, এখন এসে অনেক কথা বলে দিচ্ছেন। মানে দড়ি তো সবারই গলায় কখনো না কখনো থাকে। কার না, গলা এবার সেটা হচ্ছে এখনকার ব্যাপার। দেখেন আপনি, এখন আমি বলি আপনাকে, এই যে মানবাধিকার কমিশন যখন তারা যখন একযোগে পদত্যাগ করলো, তারা কিন্তু এক সংবাদ সম্মেলন করেছে, এবং তারা ব্যাখ্যা করেছে কেন তারা পদত্যাগ করেছে। ঠিক একইভাবে দুদক যখন পদত্যাগ করেছে, তারা বলেছে, তারা বলেছে যে আমরা কারো চাপে না, ওরা আসলে কারো চাপে তারা বলেছে যে নতুন সরকার এসছে, এবং তারা অন্য অন্য জায়গায়, যে যেমন মানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর যেভাবে বিদায় হয়েছে, সেটা তাদের কাছে খুবই অপমানজনক মনে হয়েছে, এবং তারা মনে করছিল যে যদি তারা ইচ্ছা করে পদটা ধরে রাখে, তাহলে হয়তোবা তাদেরকে এই ধরনের অপমানিত হতে পারে। এই জন্য তারা আগের থেকেই বলেছে যে নতুন সরকার এসছে, এখন তারা তাদের প্রধানমন্ত্রীর সচিবালয়ের
তার 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 এটা এই দুদকটা তার হুম। অধীনে কাজ করে, সুতরাং তার ইচ্ছায় এই দুদক গঠন করা হবে। সুতরাং আমরা এখান থেকে সরে গেলে আমার মনে হয় সরকারের জন্য ভালো, তারা তাদের পছন্দ মতো বা তাদের মতো যোগ্য, তাদের মতে যারা যোগ্য তাদেরকে তারা নিয়োগ দিতে পারে। এই এই পটভূমিকা কিন্তু আছে, তারা কিন্তু বলে নাই যে, কিন্তু আগে যারা গেছে তারা কিন্তু এটাও বলতে পারে নাই যে তারা কেন যারা যাচ্ছে, তাদেরকে আগে সাইন করে নেওয়া হয়েছে যে, এবং আপনি দেখেন ডক্টর মোমেন, কিন্তু ওনাকে তখনও যখন কিন্তু বলা আমরা হয়েছে স্যার এরকমই আপনি চলে জানতাম, যাচ্ছেন, তখন কিন্তু পত্রিকায় এরকমই আসতো। এখন যেমন ইনাদের ক্ষেত্রে যে কথাগুলো আসছে যে না তারা ইনারা আসলে, ইনারা তো লাইভ ইন্টারভিউ দিয়েছে, হ্যাঁ, ইনারা তারাও এটার সাথে সংবাদ আমার মনে মাধ্যমে হয় বলেছে, মিলানোটা ঠিক হবে না। তারাও কিন্তু সংবাদ না মাধ্যমে ওইটা বলেছে পারিবারিক কাজের চাপে আমি সময় দিতে পারছি না ব্যাংকে, এই কারণে আমি পদত্যাগ করছি ইত্যাদি। তখন আসেনি এই কথাগুলো? তখন কিন্তু এরকমই এসেছে। আহ, আসলে তখন তাদেরকে বলা হয়েছিল কি বলবেন, হুম, হুম, হুম। এর বাইরে কিছু বলতে পারবেন না, আমরা আসলে এটাই ছিল সবকিছু ইয়ে। পরে গিয়ে জানি যে কি হয়েছিল। হ্যাঁ, এখন এটাই হলো আমাদের, এই কালচার থেকে বেরোতে পারছি না আমরা, এটা একটা দুঃখজনক ব্যাপার। তো ১/১১ যেটা, আমি আবার আসি ওই জি। পয়েন্টটায়, সেটা হলো ওই যে সেই সিডিগুলি তৈরি করা হলো এবং রাজনৈতিক নেতৃবৃন্দকে দেশের মানুষের কাছে একটা মানে পচে যাওয়া এক দল মানুষকে হিসেবে তুলে ধরা হলো। প্রশ্ন হচ্ছে, আমাদের তো কোনো আমরা কোনো নতুন নেতৃত্ব তৈরি করি নাই, কখনোই করি নাই, এবং কোনো রাজনৈতিক দলই নতুন নেতৃত্ব তৈরি হইতে দেয় না। কারণ তারা মনে করে তাদের নেতৃত্ব তৈরি হলে তারা তাদের অবস্থান মানে খুব মানে অস্থায়ী হয়ে যাবে, বা এটা ঝুঁকির মুখে পড়বে। এই জন্য তারা সেখান থেকে যেতে চায় না।